বা তিনি কি ট্রাম্পের রোষানলে পড়ার ভয়ে এখান থেকে সরে গেলেন? ক্রিস্টোফার রেকে কিন্তু নিয়োগ দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প নিজেই, তাই না? ডোনাল্ড ট্রাম্প নিজেই যেহেতু নিয়োগ দিয়েছিল, আপনি সেখান থেকে আমরা বুঝতে পারি যে জো বাইডেনের যে 4 বছর, সেই 4 বছরও ক্রিস্টোফার রেকে এখান থেকে সরানো হয়নি এবং সেরকম কোনো আলোচনাও এমনকি হয়নি, যদিও ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছিল। ক্যাশ প্যাটেলকে যখন নমিনেশন দেয়, সেই সবের উপর ভিত্তি করে কিন্তু জো বাইডেন অনেকটা এসব আঁচ করে তার ছেলেকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এই ব্যক্তিগুলোকে এইসব পদে বসানো মানে কি ট্রাম্পের যে পরিকল্পনা শুধু সেগুলো বাস্তবায়ন, নাকি দেশের 12টা বাজানো? তিনি যেটা করছেন সেটা হচ্ছে তাদের কতটা যোগ্যতা আছে সেটা না ভেবে তার প্রতি কারা সবচেয়ে লয়াল থাকবে, লয়ালটিটাই হচ্ছে তাদের প্রধান যোগ্যতা। তো এই হিসাবে আমি আশা করি যে এমন কিছু কাশ পাটেল করবে না যাতে এই দেশের ভাবমূর্তি বা এই দেশের কোনো প্রবলেম হয়, তাই না? ডিরেক্টর ক্রিস্টোফার রের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন, বা তিনি কি ট্রাম্পের রোষানলে পড়ার ভয়ে এখান থেকে সরে গেলেন, নাকি যেহেতু তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্প নিয়ে ফেলেছেন আরেকজনকে মনোনয়ন দিয়ে, সেই পরিস্থিতি মোকাবেলা করতে চান না বলে হয়তো তিনি সরে গেছেন, এবং তিনি সরে যাওয়াতে যিনি আসছেন তিনি যদি সেনেটের মনোনয়ন পান, আপনার ক্যাশ প্যাটেল, তার নানান দিক নিয়ে আলোচনা এর মধ্যে হয়েছে অনেক, আপনিও নিশ্চয়ই করেছেন। বিকল্প হিসেবে তিনি আসলে কি হবে, এফবিআইয়ের ভূমিকা কি হবে, এফবিআইকে কিভাবে ব্যবহার করা হবে, দেশের নিরাপত্তা যে দায়িত্ব এফবিআই পালন করে অপরাধের বিরুদ্ধে এবং সামগ্রিকভাবে দেশে এবং দেশের বাইরে, সেই ভূমিকা কতটা মানসম্মত থাকবে, সেই আলোচনা নিশ্চয়ই যুক্ত করবেন। আমি শুরুতে আপনার প্রতিক্রিয়া জানতে চাই ক্রিস্টোফার রের পদত্যাগের ঘোষণা সম্পর্কে। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, ক্রিস্টোফার রে একজন যথেষ্টই সম্মানীয় ব্যক্তি এবং তিনি হচ্ছে ক্যারিয়ার আর কি, যেটাকে বলে যে সিভিল সার্ভেন্ট, হ্যাঁ, যার জন্য ক্রিস্টোফার রেকে কিন্তু নিয়োগ দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প নিজেই, তাই না? ডোনাল্ড ট্রাম্প নিজেই যেহেতু নিয়োগ দিয়েছিল, আপনি সেখান থেকে আমরা বুঝতে পারি যে জো বাইডেনের যে 4 বছর, সেই 4 বছরও ক্রিস্টোফার রেকে এখান থেকে সরানো হয়নি এবং সেরকম কোনো আলোচনাও এমনকি হয়নি, যদিও ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছিল। এর কারণ হচ্ছে তিনি একজন একজন প্রফেশনালিস্ট, সুতরাং সেই ব্যাপারে জো বাইডেন একজন গুড প্রেসিডেন্ট হিসাবে এটাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেননি। এবং আরেকটা জিনিস থেকে আপনি বুঝতে পারবেন ক্রিস্টোফার রে কতটা ইন্টিগ্রিটি সম্পন্ন লোক ছিলেন। ক্রিস্টোফার রেকে যখন কনফার্মেশন করতে হয়, তখন সেখানে 100 সেনেটরের মধ্যে 92 সেনেটর তার পক্ষে ভোট দিয়েছিল। নিডলেস টু সে যে এখানে ডেমোক্রেট, রিপাবলিকান সবাই তাকে কনফার্ম করার জন্য ভোট দিয়েছিল, মাত্র 5 জন তার বিরুদ্ধে ভোট দিয়েছিল। এবং গত 4 বছর তার ভূমিকা নিয়ে কোনো বিতর্ক আমরা শুনি নাই। সেইটাও শুনিনি, সেটাই আমি বললাম যে তার যে কনফার্মেশনটা সেটাই দেখেন 95, এটা তো একটা অনেক বড় একটা নাম্বার, 92 সরি। তো সেইখানে সেই ভদ্রলোকের আরো 3 বছর বাকি রয়েছে, 2027 পর্যন্ত তিনি সার্ভ করতে পারতেন আমাদের জাতিকে। সেটা না করে তাকে ক্যাশ প্যাটেলকে ডোনাল্ড ট্রাম্প তাকে জায়গাতে রেখেই তাকে নমিনেশন দিয়ে দিয়েছে। তাতে করে যেটা ঘটেছে ক্রিস্টোফার রে, আমার দৃষ্টিতে, আমাদের বাংলাদেশে বাংলায় একটা কথা আছে, মান থাকতে ভঙ্গ দেওয়া। তিনি মান থাকতে ভঙ্গ দিয়েছেন। আদারওয়াইজ তিনি হয়তো একটা এত বড় বসের বিরুদ্ধে আপনি গিয়ে কি করবেন? বস বলতে আমেরিকার প্রেসিডেন্ট তো সবচেয়ে বড় বস, তিনি ইচ্ছা করলেই তাকে নানান অজুহাত দেখিয়ে ফায়ার করতে পারেন। তো আমার দৃষ্টিতে তিনি যে নিজে নিজে চলে গিয়েছেন, এটা তার মন রক্ষা হয়েছে। তবে ক্যাশ প্যাটেল এখানে যে আসবে সেই জায়গাটাতে আমার একটু শঙ্কার ব্যাপার রয়েছে। আপনি ঠিকই বলেছেন, আমরা আপনাদের অনুষ্ঠানে এই ব্যাপারটা নিয়ে আরো আলোচনা করেছি। কেন সংখ্যাটা কয়েকটা কারণ হচ্ছে এফবিআই এর যে প্রধান, তিনি কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, এটাকে মোরলেস বলা যায় দুর্নীতি দমন কমিশনের প্রধান। মানে দেশের ভিতরে যে আভ্যন্তরীণ যে যতগুলি ব্যত্যয় ঘটে, এই যে অপরাধ ঘটে আর কি, এটা মানি সংক্রান্ত কিংবা অন্যান্য অপরাধ, সেগুলি তারা দেখভাল করে এবং সেগুলিকে তারা টেক কেয়ার করে। এবং এটা একটা বড় অর্গানাইজেশন, সেখানে 35,000 লোক নিয়োগ আছে এফবিআই এর আন্ডারে। এর মধ্যে প্রায় 7,000 লোক সরাসরি হচ্ছে যে হেডকোয়ার্টার ইয়েতে আর কি, ওই ওয়াশিংটন ডিসিতে হুবার বিল্ডিং এ। তাদেরকে তো রাস্তা নামানোর প্ল্যান করছে।
জি জি, সেই কথাটাই বলছিলাম যে ক্যাশ প্যাটেল এবং এদের বাজেটও কিন্তু অনেক বড়, $11 বিলিয়ন বাজেট। তো সেখানে ক্যাশ প্যাটেল যখন নিয়োগ পেয়েছে, নিয়োগ পাওয়ার আগেই তিনি বলেছিলেন তিনি যদি কোনোদিন এফবিআই এর দায়িত্ব পান, তাহলে তার প্রথম দায়িত্বই হবে, কাজই হবে এফবিআই কে ঘুরিয়ে দেওয়া, এটাকে বন্ধ করে দেওয়া। এবং যে 7,000 যে কর্মচারী রয়েছে যে হেডকোয়ার্টার্সে, তাদেরকে দৌড়ের উপর রাখা, এটাই তার ল্যাঙ্গুয়েজ ছিল, তাদেরকে মাঠে ঘাটে পাঠিয়ে দেওয়া। তারা এখানে ওয়াশিংটন ডিসিতে বসে কি করছে? তার বাইরে গিয়েও যেটা আমি বললাম যে ক্যাশ প্যাটেল অতীতে ক্লিয়ারলি বলেছে তিনি যদি এখানে ক্ষমতায় আসেন, মানে এই অফিসের দায়িত্বে, তাহলে তিনি রেট্রিবিউশন নেবেন, প্রতিশোধ নেবেন। যারা ডোনাল্ড ট্রাম্পের যে যারা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ, তাদেরকে তিনি খুঁজে খুঁজে বের করবেন এবং তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশন নেবেন, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। তো একটা মানুষ যেখানে এফবিআই এর প্রধানকে ধরা হয়, একজন শর্টার জাজ আর কি, শর্টার টার্ম জাজরা যেমন এই দেশে হচ্ছে লাইফ লং পায়, কি বলে, নমিনেশন পায়, তো এখানে একজন এফবিআই এর ডিরেক্টরও আপনার লং টার্ম না হলেও 10 বছরের নমিনেশন পায়, কারণ তাকে ধরা হয় তিনি একজন ছোটখাটো বিচারপতি, তার বোধ বিচার বুদ্ধি এতটাই হবে, নিরপেক্ষ হবে আর কি। তাতেই বুঝতে পারেন যে ক্যাশ প্যাটেল যে ধরনের অভিব্যক্তি তিনি প্রকাশ করেছেন, তাতে কিছুটা শঙ্কিত হওয়ার কারণ তো রয়েছে। এবং আমার আর একটু বলিনি, এখানে আমি থামবো, যে ক্যাশ প্যাটেলকে যখন নমিনেশন দেয়, সেই সবের উপর ভিত্তি করে কিন্তু জো বাইডেন অনেকটা এসব আঁচ করে তার ছেলেকে তিনি ক্ষমা করে দিয়েছেন। যে তিনি যখন চলে যাবেন, তখন যে তার ছেলেকে নিয়ে এবং অন্যান্য যে রাজনৈতিক প্রতিপক্ষ, এবং তার একটা লিস্টও আছে ক্যাশ প্যাটেলের কাছে, ইনক্লুডিং হচ্ছে কিছু লোক ডেমোক্রেটিক, কিছু লোক রিপাবলিকান, লিজ চেনি, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, এরকম লোকজনের এগেনস্টে তার লিস্টও আছে, যাদেরকে তিনি খুঁজে খুঁজে তাদের বিচার করবেন। তো তিনি জানেন তাদের অপরাধটা কি, অথচ বিচারের একটা ঘোষণা তিনি অলরেডি দিয়ে দিয়েছেন। সুতরাং এটা খুব ভালো কিছু হচ্ছে না, এটি হচ্ছে আমার রিয়াকশন আর কি। এখন এই এফবিআই পদে পরিবর্তন এবং যেই ব্যক্তিকে মনোনীত করা হয়েছে, আপনার ডিওজে জন্য যাকে মনোনয়ন করা হয়েছে, ডিরেক্টর অফ ইন্টেলিজেন্সের পদে যাকে মনোনয়ন করা হচ্ছে, এই প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আমরা এর মধ্যে অনেক কিছু জেনেছি, যদিও তাদের মনোনয়ন এখনও নিশ্চিত হয় নাই, হতে পারে নাও হতে পারে, দেখা যাক সেটি। এই ব্যক্তিগুলোকে এইসব পদে বসানো মানে কি ট্রাম্পের যেই পরিকল্পনা শুধু সেগুলো বাস্তবায়ন, নাকি দেশের 12টা বাজানো? দেশের দেশের 12টা বাজানোর উদ্দেশ্যে নিশ্চয়ই ট্রাম্প এই কাজটা করছে না, অন্তত জেনে শুনে করছে না, কারণ এটা তার প্রেসিডেন্সির উপর রিফ্লেকশন হবে। তিনি যেটা করছেন সেটা হচ্ছে তাদের কতটা যোগ্যতা আছে সেটা না ভেবে তার প্রতি কারা সবচেয়ে লয়াল থাকবে, লয়ালটিটাই হচ্ছে তাদের প্রধান যোগ্যতা। এবং তিনি চাচ্ছেন তার যে ইনার সার্কেলের লোকজন দিয়ে এই পজিশনগুলি ফিল আপ করবেন, যাতে তার যে উদ্দেশ্য, যেভাবে দেশ তিনি চালাতে চান, সেখানে কারো কোনো ধরনের বাধা তার কাছে আসবে না কারো পক্ষ থেকে। সুতরাং এখানে আপনি যেমনটি বললেন, এখানে শুধু যে ক্যাশ প্যাটেল এমন না, সেখানে তুলসি গ্যাবার্ড রয়েছে, এনডিআই মানে ন্যাশনাল ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স, যিনি হচ্ছে আপনার সমস্ত যে গোয়েন্দা সংস্থা বিশ্বব্যাপী সেগুলির প্রধান। তার বাইরে গিয়ে ডিওডি মানে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে প্যাট হেক্সেথ, এরকম লোকজনকে তারা যে নিয়োগ দিয়েছে, সেগুলি একজন না, অনেকেই এরকম প্রশ্নের সম্মুখীন হবে, তাদের যে যোগ্যতা, তাদের যে মানে ব্যাকগ্রাউন্ড আর কি, এই পর্যন্ত তারা কি কি করেছে। সেই দৃষ্টিকোণ থেকে এটা দেখার বিষয় যে তাদেরকে দিয়ে প্রশাসন কতটা সঠিকভাবে চলবে। তবে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে না কোনো ধরনের রেজিস্ট্যান্স তার থেকে, তার যে অ্যাডমিনিস্ট্রেশন। কারণ গতবারের যে তার অভিজ্ঞতা, তিনি অনেক ভালো ভালো লোককে নিয়েছিলেন এবং দেখা গেল তারা যেহেতু নিজস্ব বিবেক বুদ্ধি খাটান, সেখানে গিয়ে তার অনেকেই তার বিরোধিতা করেছিল। মানে জেনারেল কেলি ভালো লোকগুলো ট্রাম্পের জন্য খারাপ হয়ে গেছিল এবং তাদেরকে স্যাক করতে হয়েছিল কাউকে। এই জন্য তিনি প্রথম থেকেই আটঘাট বেঁধে বসছেন যে তিনি চালাবেন দেশটা, অন্যরা কিছু হেল্প তাকে করবে। যখন প্রশাসন বদলে যায়, নতুন প্রশাসন আসে, নতুন প্রেসিডেন্ট আসে, সব ক্ষেত্রে পরিবর্তন হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেকে বলেন, নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই বলছেন যে নিরাপত্তা সংক্রান্ত যে সংস্থাগুলো, প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে বড় ধরনের রদবদল করা উচিত না। এটি হচ্ছে একটি। ট্রাম্প কেন করছেন সেটি প্রফেসর খালেকুজ্জামান বলেছেন, আপনিও জানেন।
কিন্তু এইসব রদবদলের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনা বাস্তবায়ন করবেন, ভালো কথা, কিন্তু যেই ফলাফল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেটা ডেমোক্র্যাটরা তাদের এখন যে শক্তি সামর্থ্য, আমরা জানি যে সেনেট এবং হাউস দুই জায়গাতেই তারা আপনার মাইনরিটি হয়ে গেছেন, প্রশাসনে তো থাকবেনই না, সেক্ষেত্রে তারা কি এটা ঠেকাতে পারবেন বা আমি বলছি চাপ তৈরি করতে পারবেন যথেষ্ট পরিমাণে? ওয়েল, আপনি ঠিকই বলছেন এবং ডক্টর খালিকুজ্জামান বলছে যে লুক, এখানে কিন্তু এফবিআই অ্যাজ ইনস্টিটিউট ইজ লাইক এ ভেরি নিউট্রাল এবং আমেরিকার লোক এই ইনস্টিটিউশনের প্রতি খুব একটা আস্থা আছেন। এবং আমরা যদি পিছনের দিকেও দেখেন হিলারি ক্লিন্টনের সময় তার ইলেকশনের আগে কিন্তু এমন একটা ইনফরমেশন তারা শেয়ার করলো, তখন তারা এথিক্যালি মনে করতেছিল যে এটা যদি শেয়ার না করি এবং এটার যদি ইম্প্যাক্টে যদি হয় এমন হয় যদি হিলারি ক্লিন্টন উইন করে বা লুজ করে বা সেটার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারতো বা পজিটিভ, তারা কিন্তু সেটা করেনি। তারা চিন্তা করছে যে দেশের জন্য, দেশের জনগণের জন্য হোয়াট ইজ রাইট, দে ডিড দ্যাট থিং। তারপরে তাকে ট্রাম্প কিন্তু তাকে ফায়ার করলো। এখন এই এক্সিস্টিং যে ক্রিস্টোফার রে, তারই কিন্তু এফবিআই সিলেক্টেড, তাই না? তারই নমিনেটেড, সে 7 বছর আগে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিল। সো এই ধরনের চেঞ্জ ইজ নট রিয়েলি আমেরিকার হিস্ট্রিতে ইজ নট রিজনেবল, মানে ইটস নট এক্সপেক্টেড। কিন্তু বাট এট দ্য সেম টাইম আমরা দেখতেছি হচ্ছে যে কাশ পাটেল যেটা হচ্ছে, তারা মনে করতেছে যে এফবিআই কে পলিটিসাইজ করা হয়েছে, বাট দেয়ার ইজ নো প্রুফ অফ দ্যাট। যে ডেমোক্রেটিক পার্টি, আমরা যেটাকে মনে করা হয় যে ডিপ একটা যে গভর্নমেন্টের ভিতরে তারা কাজ করতেছে ডেমোক্রেটিক পক্ষ হয়ে, কিন্তু দেয়ার ইজ নো প্রুফ অফ দ্যাট। সেটা ভেরি ভেরি আনফর্চুনেট। বাট আপনি যেটা বলতে চাচ্ছেন দেশের 12টা বেজে যাবে, ওয়েল, এই দেশের কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স আছে এভরি স্ফিয়ার। তো এই হিসাবেও আমি আশা করি যে এমন কিছু কাশ পাটেল করবে না যাতে এই দেশের ভাবমূর্তি বা এই দেশের কোনো প্রবলেম হয়, তাই না? আপনি যেটা বলতেছেন যে দে উইল গো আফটার অল দ্য পিপল ফর দ্য জানুয়ারি 6 কমিটি, তাকে ট্রাম্পকে যেভাবে ইনভেস্টিগেশন করছে, বা আমাদের অ্যাটর্নি জেনারেল অফ নিউ ইয়র্ক স্টেট লাতিশিয়া জেমস, বা আরো অনেক যারা আছে, ক্যালিফোর্নিয়ার এখন সিনেটর, তো এরকম অনেক লোক আছে, তারা দে কুড গো আফটার। বাট যখনই একটা গো আফটার করতে যাবে তখন কিন্তু রিপাবলিকান পার্টির জন্য ইটস গোনা বি রিয়েলি হার্মফুল। সো এদিকে চিন্তা করে I'm not sure what's going to happen, but yes, definitely it's not a right direction. It's not something that American people expect করতেছে। যদিও নতুন জরিপে দেখা যাচ্ছে যে 54-55% people think, you know, they're going to do good job, but I don't know how they're going to do the good job. So putting the people in the trial, bringing the fake acquisition against those elected official. So we don't know. Let's see, you know, what's going to happen. But যেহেতু এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা আছে, কেউ একটা আপনি যে অ্যাকুজিশন আনলেই যে আপনাকে ট্রায়ালের মাধ্যমে আপনাকে জেলে ঢুকানো সম্ভব, এদেশে কিন্তু এটা সম্ভব না, যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মাধ্যমে যেটা সম্ভব। সো উই আর হোপফুল যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন, তাদের যে স্পেসিফিক অ্যাপয়েন্টি কাশ পাটেল সহ অন্যান্য যারা আছে, তারা এমন বেশি কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।